হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি আজকে নতুন ক্লাসে। তো আমরা আজকে এবিটি টেস্ট পার্ট থেকে ক্লাস দিব। এর আগের ক্লাসটা তোমরা পেয়ে গেলা, WBHA থেকে ক্লাস দিলাম। তো এখন আমরা দিব এবিটি টেস্ট পার্ট থেকে ক্লাস। তো আজকের ক্লাস শুরু করার আগে আমার আগের ক্লাসে, ঠিক আছে, এবিটি টেস্ট পার্ট থেকে আমরা পেজ নাম্বার 493 পাতার এই যে ভিডিওটা তোমাদের দিয়ে যে ক্লাসটা, সেখান থেকে দেখবা 4-এর 10 নম্বর অঙ্কটা আমার ছাড়া পড়ে গেছে। তাহলে আজকে আমরা 4-এর 10 নম্বর অঙ্কটা এখন করিয়ে দিব। তারপরে আমরা এই অঙ্কটা করার পর আজকে ক্লাস চালু করব। দেখো 4-এর 10 নম্বর অঙ্কটা কী বলছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে, মানে আমাদের H1 আর H2। প্রথম চোঙের উচ্চতা আমরা H1 আর দ্বিতীয় চোঙের উচ্চতা H2 নিলাম। তাহলে H1/H2 কত আছে, 1/2 দেওয়া আছে। এবার তাদের পরিধির অনুপাত, পরিধি বলতে দেখো প্রথম চোঙের পরিধি 2πr1 নিলাম আর দ্বিতীয় চোঙের পরিধি 2πr2 নিলাম, ঠিক আছে। তাহলে এর অনুপাতটা দেওয়া আছে কত, 3/4। 2π কেটে দাও, তাহলে এখান থেকে আমরা r1/r2 পেয়ে গেলাম কত, 3/4। এবার আমাদের কী করতে বলেছে, আয়তনের অনুপাত। তাহলে আয়তন আমরা কী জানি, আয়তনের সূত্র হচ্ছে πr1² H1, এটা হচ্ছে প্রথম চোঙের আয়তন, আর দ্বিতীয় চোঙের আয়তন πr2² H2। ওকে, তাহলে এটা দেখো পাই কেটে দিলাম। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা r1/r2 তার স্কোয়ার পাবো ইন্টু H1/H2 পেয়ে যাবো। তাহলে দেখো এখানে r1/r2 মানটা আমরা পেয়েছি 3/4, তাহলে 3/4 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2 আছে 1/2। তাহলে এটা কত পাবো, এটা হবে 9, এটা হবে 16, এটা হবে 1/2। তা দেখো এখান থেকে আমরা 9/32 পেয়ে যাচ্ছে। তাহলে এর অনুপাতটা কত পেয়ে যাবো, 9:32। তাহলে দুটি চোঙের আয়তনের যে অনুপাতটা আমরা পেয়ে গেলাম 9:32, এই হবে আমাদের অ্যান্সারটা। তাহলে আমরা যে অঙ্কটা ছাড়া পড়েছিল সেই অঙ্কটা আমরা কিন্তু করে দিলাম। তাহলে আমরা আজকে চলে যাব নতুন ক্লাসে। তাহলে আমরা আজকের ক্লাস চালু করে দেবো এবিটি টেস্ট পেপার থেকে। তা আজকে আমরা দেখো কত নম্বর পেজ নাম্বার নিয়েছি, এবিটি টেস্ট পেপার 2025, পেজ নাম্বার 521। তাহলে এর আগের ক্লাসটা আমরা 493 পেজের অঙ্কটা দিলাম, আর যে অঙ্কটা ছাড়া পড়েছিল সেই অঙ্কটা কিন্তু আজকে ভিডিওতে করে দিলাম, ঠিক আছে, তোমরা দেখে নিবা। তাহলে আমরা দেখো পেজ নাম্বার 521 তোমরা এই বই থেকে বের করো, ঠিক আছে। তোমাদের এবিটি টেস্ট পেপার হাতে নিতে হবে আর আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে। তো তোমরা পেজ নাম্বার 521 পাতার যে কোয়েশ্চেন নাম্বারগুলো 1, 1, 2, 3, 4, 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগে অঙ্কগুলো করাবো আমরা অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করাচ্ছি। আমরা বড় প্রশ্নের ভিডিও আমরা দিয়েছি, আরও তোমাদের ক্লাস দেবো বড় প্রশ্নের। তো এখন আমরা অবজেক্টিভ ক্লাসগুলো দেখে নিব। তো চলো আমরা অঙ্কগুলো দেখে নিচ্ছি। তো আমরা 1-এর প্রশ্নগুলো নিয়েছি, 1-এর 1, 2 নিয়েছি। 1-এর প্রশ্নগুলো আমাদের MCQ টাইপের প্রশ্ন আছে। তো দেখো আমরা MCQ টাইপের প্রশ্নগুলো দেখে নেব। 1-এর 1 নম্বর বলছে, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস হলে 2n বছর পরে মেশিনটির দাম কত হবে। তাহলে এখানে দেখো আমাদের বর্তমান মূল্য বলে দিয়েছে। তাহলে 2n বছর পরে মেশিনটির দাম কত হবে, সেটা হবে আমাদের 2p × 1। তো এখানে আমাদের কিন্তু হ্রাস পাচ্ছে, তাহলে 1 মাইনাস হবে, মাইনাস যেখানে আরের জায়গায় কিন্তু এখানে আমরা 2r বসাবো। আমাদের হ্রাসটা পাচ্ছে 2r% হারে, 2r/100। আর কত বছর পর, 2n বছর পর। তাহলে এখানে আমরা 2n দিয়ে দেবো, এখানে কাটাকাটি করো, এটা আমরা কেটে আমরা কত পাবো, 50 পেয়ে যাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2p × 1 - r/50 n। দেখো এটা কোথায় মিলছে, আমাদের মিলছে ডি নম্বর অপশানটা। তাহলে অ্যান্সার হবে ডি নম্বর। তাহলে 2n বছর পরে মেশিনের দাম হবে আমাদের 2p × 1 - r/50 হোল টু দি পাওয়ার 2n টাকা, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। 2 নম্বরটা দেখো, যদি p + q = √13 এবং p - q = √5 হয়, তবে pq এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেখো আমরা একটা pqর সূত্র আমরা জানি, বা এবির সূত্র যেটাকে বলবো আমরা, ঠিক আছে। তাহলে সেই সূত্রটা হচ্ছে আমাদের p + q/2 তার হোল স্কোয়ার মাইনাস p - q/2 তার হোল স্কোয়ার, এবির সূত্র যেটা। তাহলে এখানে দেখো মানগুলো দেওয়া আছে, বসাও। তাহলে এখানে আমরা √13/2 তার হোল স্কোয়ার, এখানে √5/2 তার হোল স্কোয়ার। এটা সলভ করে নাও, এটা তোমরা পেয়ে যাবো উপরে 13, নিচে 4, আর এটা পাবো 5 আর নিচে 2। আমি এখানে মানটা দেখাই, পিকিউর মান তাহলে আমরা পাবো, লসাগু আমাদের কত হবে, আচ্ছা এখানে 2 দিয়ে দিয়েছি, 2 হবে না 4 হবে। তাহলে লসাগু আমাদের 4। তাহলে এখানে দেখো 13 - 5, তার 13 থেকে 5 বাদ দাও, তাহলে আমরা পাবো 8 আর নিচে 4, 4 দিয়ে 8। তাহলে আমরা দেখো পিকিউর মান কত পেয়ে গেলাম, পিকিউর মান পেয়ে গেলাম আমরা সমান 2 পেয়ে গেলাম আমরা। তাহলে এটা অ্যান্সার। দেখো 2 কোথায় আছে অপশানে, এ নেওয়ার অপশানটা আমাদের।
দেখো 1-এর 3 আর 4 নিয়েছি আমরা। তো 3 নম্বর অঙ্কটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস এবং সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, যদি কোণ ওএসি 45 ডিগ্রি হয় তবে কোণ ওসিবি এর পরিমাপ কত হবে। আচ্ছা দেখো আমি একটু ছবি রাখি তোমাদের। তাহলে আমাদের একটা বৃত্ত আছে আর বৃত্তের এবি একটা ব্যাস বলে দিয়েছে। তাহলে এবি হচ্ছে আমাদের ব্যাস, বৃত্তের উপর সি একটা বিন্দু আছে, আমি সি একটা বিন্দু নিলাম। এবার দেখো আমাদের যেটা বলেছে কোণ ওএসি, তাহলে ওএসি কোনটা কোণ? আচ্ছা এখানে কেন্দ্রবিন্দু আমরা ও নিব, তাহলে ও এসি, তাহলে এভাবে আমাদের এসি যোগ করতে হবে, এসি যোগ করলাম। তাহলে এই কোণটা আমাদের দেওয়া আছে 45 ডিগ্রি, ঠিক আছে। এবার কোণ কার মান বের করতে বলেছে? কোণ ওসিবি, তাহলে ওসিবি তার আমাদের সিবি যোগ করতে হচ্ছে। দেখো প্রশ্ন অনুসারে আমাদের কিন্তু ছবিটা তৈরি হয়ে যাবে। তাহলে ওসিবি, তাহলে ওসি আমাদের ওসিও যোগ করতে হবে, ঠিক না? তাহলে ওসিবি, তাহলে ওসি আর সিবি যোগ করার জন্য আমরা ওসিবি কোণটা পেলাম। তাহলে এই কোণের মানটা আমাদের বের করতে হবে, এই কোণটা। দেখো এই কোণটা আমরা কী করে পাবো? আমরা এসিবি জানি 90 ডিগ্রি, ঠিক আছে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় কোণ এসিবিটা, তাহলে কোণ এসিবিটা আমরা কত পেয়ে যাবো? 90 ডিগ্রি। যেহেতু এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণটা তৈরি হয় তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়, সেটা আমাদের 90 ডিগ্রি। আর আমাদের দেখো এবার এই বাহুটা সমান এই বাহুটা, তাই না? এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই কোণটা পেয়ে যাবো আমরা, এই কোণটা কত পাবো? 45 ডিগ্রি, কারণ এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণও সমান। এবার দেখো আমরা এই দিককার কোণটা পেয়ে যাবো 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিয়ে দেবো, তো এটাও পেয়ে যাবো আমরা 45 ডিগ্রি, ঠিক আছে। তাই অ্যান্সারটা কিন্তু আমাদের 45 ডিগ্রি দেখতে পাচ্ছি। কোথায় আছে 45 ডিগ্রি? বি নাম্বার অপশানে আছে। 4-এর অঙ্কটা দেখো যদি 3x = 5 sin থিটা এবং 4y = 5 cos থিটা হয় তবে নিচের কোনটি সম্পর্ক আমাদের হবে। তাহলে এখানে আমরা থিটা অবনয়ন করব। তাহলে আমরা কী করব? এখান থেকে আমরা সাইন থিটার মানটা বের করে বর্গ করে নিই। তাহলে এখান থেকে যদি দেখো তাহলে 9s² এটা 25 হবে, তার 25টা নিচে দিলাম আর এখানে আমরা লিখে দেবো sin² থিটা। আর এখানে দেখো এখানে যদি আমরা cos থিটার মানটা বের করে বর্গ করি তাহলে এখানে 16y² আর 25টা নিচে নামাই দিলাম, তাহলে এদিকে হবে আমাদের cos² থিটা। এই দুটোকে যদি আমরা যোগ করি তো যোগ করে আমরা পেয়ে যাবো দেখো 9s² বাই 25 প্লাস 16y² বাই 25, আর এদিকে যোগ হবে sin² থিটা প্লাস cos² থিটা, তার মানটা 1 জানি আমরা, ওটা 1 হয়ে যাবে। দেখো আমাদের কোন শর্তটা স্যাটিসফাই করছে? আমাদের দেখতে পাচ্ছি এ নাম্বার শর্তটাই স্যাটিসফাই করছে, তাহলে অ্যান্সার আমাদের এ নাম্বার। এবার দেখো 1-এর 5 আর 6 নিয়েছে। 5-এর অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় কত শতাংশ। এখানে দেখো শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতার কথা বলেছে। শঙ্কুর ব্যাসার্ধ যদি আমরা আর নিই আর উচ্চতা যদি এইচ নিই, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা এইচ নিয়ে তার আয়তন কত হয়? শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই r² h, ঠিক আছে। এবার যদি ব্যাসার্ধ দ্বিগুণ করবে আর উচ্চতাও দ্বিগুণ করবে, তাহলে উচ্চতা হয়ে যাবে 2h, ব্যাসার্ধ দ্বিগুণ করলে 2r আর উচ্চতা দ্বিগুণ করলে 2h। তাহলে এইভাবে এদের ব্যাসার্ধ উচ্চতা নিয়ে আমরা আয়তন কত পাবো? 1/3 পাই, আর এর জায়গায় বসাবো 2r তার হোল স্কোয়ার, আর এইচের জায়গায় বসাবো 2h। তাহলে দেখো এখানে এটা আমরা কত পাবো? এটা 4, এটা 2, 8, তাহলে 8 × 1/3 পাই r² h, ঠিক আছে। এইভাবে আমরা আয়তনটা পাচ্ছি, আগের চেয়ে 8 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো আমরা দেখবো যে কতটা বাড়লো। তাহলে আমাদের বাড়লো 8 × 1/3 পাই r² h থেকে আমরা 1/3 পাই r² h, তাই না? যতটা বাড়লো, ঠিক আছে, বেড়ে গেছে। তাহলে কতটা বাড়লো? তাহলে এটা থেকে এটা বাদ দাও, এতটা আমাদের বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে যদি বিয়োগ করি, দেখো এটা তো কমন নিলে পরে এখানে 8 আছে, এখানে 1 আছে, যদি কমন নিই তাহলে 8টা থেকে 1টা চলে গেল, তাহলে আমরা পেয়ে যাবো 7টা 7 1/3 পাই r² h। এবার দেখো শতকরা আয়তন কতটা বাড়বে। তাহলে শতকরা বৃদ্ধির নিয়মটা যতটা বেড়েছে, তাই না, কার মধ্যে থেকে বেড়েছে? এর মধ্যে থেকে বেড়েছে, তাহলে এর নিচে আমরা দেবো একে 1/3 পাই r² h। প্রথমে এটা আয়তন ছিল, তাহলে এই আয়তন থেকে বেড়েছে এটা, তাহলে এটা বাই এটা, আর শতকরা যেহেতু বেড়েছে আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে দেখো এটা তো মিলে গেল, এটা কেটে গেল, তাহলে 100 আর 7 যদি গুণ করো তাহলে আমরা পেয়ে যাবো 700% আমাদের আয়তনটা বৃদ্ধি পাবে। তাহলে 700% দেখো সি নাম্বার অ্যান্সারটা মিলছে। 6 নম্বর অঙ্কটা বলছে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো, এই যে তথ্যগুলো দেওয়া আছে এরা কিন্তু ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে, মানে ছোটো থেকে বড় আকারে সাজানো আছে। মানে 8 আছে, 9 আছে, 12 আছে, 17 আছে, এটা x+2, x+4, 30, 31, 34, 39, এই যে তথ্যগুলোর মধ্যমা যে 24 হয় তাহলে x এর মান কত? আচ্ছা মধ্যমা 24 বলে দিয়েছে, তা আমরা কী করবো? মধ্যমা বের করবো।
তো সাজানো যখন আছে বড় থেকে ছোট থেকে বড়, তা মধ্যমা বের করার নিয়ম যেটা, দেখো কী করে আমরা মধ্যমা পাবো। আমরা এদিকে দেখো কটা সংখ্যা আছে, এদিকে আছে আমাদের 4টা, 1 2 3 4। এদিকে দেখো কটা আছে, এদিকেও আছে আমাদের 4টা, 1 2 3 4। তাহলে এদিকে 4টা এদিকে 4টা, মধ্যে আছে এরা 2 জন। তাহলে মধ্যমা যেটা বের করার নিয়ম আমরা জানি, মধ্যে দুটোকে যোগ করব, মানে আমরা যোগ করব x+2 যোগ x+4। ঠিক আছে, মধ্যে দুটো যোগ করে x+2 মধ্যে দুটো যোগ করে আর 2 দিয়ে ভাগ করব। তাহলে এইভাবে আমরা মধ্যমা নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে মধ্যমা, আর এই মধ্যমার মানটা আমাদের বলেছে কত, 24। তাহলে এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে এটা হবে আমাদের 2x 6 আর 24 দিয়ে 48। তাহলে এখান থেকে আমরা 2x সমান 48 থেকে 6 বাদ দিব। 48 থেকে আমরা 6 বাদ দিলে কত হবে, আমাদের হয়ে যাবে 42 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা x এর মানটা কত পেয়ে যাচ্ছি, 42/2, 2 দিয়ে কাটবো, 2 একে 2 1। তাহলে x এর মানটা পেয়ে গেলাম আমরা 21 পেয়ে গেলাম। তো 21 দেখো কত নম্বর অপশানে আছে, বি নাম্বারটা আছে। তাহলে অ্যান্সার আমাদের বি নাম্বার। এবার আমরা 2 এর প্রশ্নগুলো নিয়েছি। 2 এর প্রশ্নগুলো আমাদের আছে শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে। তো আমরা দেখে নেব শূন্যস্থান প্রশ্নগুলো কী বলছে। 2 এর 1 2 3 3টা প্রশ্ন আমরা একসঙ্গে নিয়েছি। তো 2 এর 1-এরটা বলছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমবর্ণ বলে। অ্যান্সারটা হবে আমাদের উত্তমবর্ণ। ঠিক আছে, যে ব্যক্তি টাকা ধার দিবে, মানে যে ব্যক্তি টাকা ধারটা দেয়, বুঝলা, তাকে বলা হয় উত্তমবর্ণ। আর যে ব্যক্তি টাকা ধার নিবে, ধার যে নেয়, সেই ব্যক্তিকে বলা হয় অধমবর্ণ। এটা মনে রাখবা, যে ধার দিবে, ধার দেওয়া ব্যক্তিকে বলা হয় উত্তমবর্ণ, আর ধার নেওয়া ব্যক্তিকে, যে ধার নিবে, তাকে বলা হয় অধমবর্ণ। ঠিক আছে, এই দুটো কথা মনে রাখবা। তা এখানে 2 এর 2 নম্বরটা দেখো, x+2 এবং x-3 এর মধ্যে সমানুপাতি x হলে x এর মান কত হবে। দেখো এখানে এর মধ্য সমানুপাতি বলে দিয়েছে, তাহলে এই দুটোর মধ্য সমানুপাতি কত বলেছে, x বলে দিয়েছে। তাহলে এখানে দেখো x+2 এর মধ্যে আমাদের x বলে দিয়েছে, মধ্য সমানুপাতিটা। তাহলে মধ্যে লিখব x-3। তাহলে মধ্য সমানুপাতি যদি হয় এরা, তাহলে এভাবে আমরা লিখতে পারবো x+2 x x x-3। ঠিক আছে, তিনটার সঙ্গে সমানুপাতি হলে এভাবে লেখা যায়। ঠিক আছে, প্রথমটা ইটু দ্বিতীয়টা সমান, দ্বিতীয়টা ইটু তৃতীয়টা। তাহলে এখানে আমরা যদি বাই করে নিই, তাহলে এখান থেকে আমরা বর্জ্য গুণ করব। তাহলে এটা হবে আমাদের s² -3x প্লাস 2x আর -6। s² কেটে গেল, আমি এখানে দেখাচ্ছি। তো এদিকে আমাদের দেখো, এদিকে আমাদের 0 থাকলো। ঠিক আছে, এইভাবে কেটে গেছে, মানে কি এদিকে নিয়ে এসে মাইনাস প্লাস মাইনাসে কাটবে 0, আর এখানে -x দেখতে পাচ্ছি আর -6। তাহলে এক্সটা আমরা এদিকে নিয়ে আসলাম। তাহলে x এর মানটা কিন্তু -6। তাহলে x এর মান যেটা বের করতে বলেছিল -6 পেয়ে গেলাম আমরা। এবার 3 নম্বরে দেখো কী বলছে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। কতটি সাধারণ স্পর্শক পাওয়া যাবে যদি দুটি বৃত্ত ছেদ বা স্পর্শ না করি। তাহলে এখানে দেখো আমরা দুটো বৃত্ত যদি আমরা অঙ্কন করি, এখানে একটা বৃত্ত আর এখানে একটা বৃত্ত, এই দুটো বৃত্ত স্পর্শ করে নিই এবং ছেদও করে নিই। তাহলে এভাবে কটা স্পর্শক, সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো আমরা। দেখো উপর দিকে আমরা একটা সাধারণ স্পর্শ অঙ্কন করতে পারবো, নিচে একটা, দুটো, আর একটা দেখো এভাবে তির্যক এদিক দিয়ে, এই যে এভাবে একটা তির্যক পাবো। ঠিক আছে, আর এই দিকে একটা তির্যক পাবো, এই দিকে একটা তির্যক পাবো। ঠিক আছে, তা দেখো উপরে একটা, নিচে একটা, দুটো, আর এই দিকে আর এই দিকে, টোটাল 4টা স্পর্শক তৈরি করা যাবে। তাহলে মোট স্পর্শক সংখ্যা এখানে দাঁড়িয়ে যাবে 4টি। দুটি বৃত্ত যদি পরস্পর ছেদ বা স্পর্শ না করে, তাদের যে বৃত্ত দুটি যে সর্বাধিক সংখ্যায় যে আমরা স্পর্শক সংখ্যা পাবো, সেই স্পর্শক সংখ্যা হবে আমাদের 4টি। এবার দেখো আমরা 4 5 6 নিয়েছি। তো 4-এরটা বলছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। তাহলে এই কোণের আমাদের সম্পূরক কোণ বের করব। তাহলে দেখো আমাদের এই কোণটা কিন্তু আমাদের কি বৃত্তীয় মানে আছে। তাহলে আমরা সম্পূরক কোণ আমরা কী জানি, দুটি কোণের যোগফল 180 ডিগ্রি। দেখো তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ দিব। তা আমরা কী জানি, আমরা জানি যে 180 ডিগ্রি সমান পাই জানি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তীয় মান, আর 180 ডিগ্রি আছে ষষ্ঠিক মান। তাহলে আমরা এখানে যে বিয়োগটা দিব, আমরা পাই থেকে বিয়োগটা দিয়ে দেবো, পাই বিয়োগ 3π/8, মানে এই কোণের সম্পূরক মানটা, সম্পূরক কোণটা বের করতে চাইছি। তাহলে এই কোণের সম্পূরক কোণ পেতে গেলে তাকে 180 ডিগ্রি থেকে বিয়োগ দিতে হবে। 180 ডিগ্রি বলতে পাই, তা পাই থেকে আমরা এই কোণটা বিয়োগ দিলে আমরা এই কোণের সম্পূরক কোণ পেয়ে যাবো। তাহলে এবার দেখো এটা যদি বিয়োগ করো, তাহলে এটা পেয়ে যাবে তোমরা 5π/8 পেয়ে যাবা, ভগ্নাংশ যোগ বিয়োগ করে। তাহলে আমাদের যে সম্পূরক কোণটির বৃত্তীয় মান বের করতে বলেছিল, তাহলে এটাই আমাদের বৃত্তীয় মান, যেহেতু পাই দেওয়া আছে। তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম 5π/8।
এখানে 5/8 লিখব, এটা আমাদের অ্যান্সার। 5এরটা একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও চঙের সমবায়, তাই না? এখানে চং হবে অ্যান্সারটা, চঙের সমবায় তৈরি। দেখো আমাদের একটা পেন্সিল কীভাবে থাকে, এই অংশটা চঙের আকৃতির মতন, এই জায়গাটা, আর পেন্সিলটাকে যেহেতু কাটে, ঠিক না, কাটা হয়, তার উপরের অংশটা দেখো তো শঙ্কু আকৃতি হয়। তাহলে একটা যে একমুখ যেহেতু কাটা থাকে পেন্সিলটা, একমুখ কাটা পেন্সিলের আকারটা কীরকম হয়, শঙ্কু হয়, উপরেরটা শঙ্কু ও চঙের, নিচেটা হচ্ছে চং, ঠিক আছে? তাহলে শঙ্কু ও চঙের সমবায় দ্বারা গঠিত আমাদের একমুখ কাটা পেন্সিলটা। 6 নম্বরটা কী বলছে? 6 নম্বর বলছে, প্রশ্নটা আছে x1, x2, x3 ... xn এর গড় x বার হলে আমাদের ax1, ax2, ax3, axn এর গড় কত হবে? আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা প্রথমে এর গড়টা বের করে নিই। তাহলে এর গড়টা আমরা কী করে পাবো? x1 প্লাস x2 প্লাস ... xn, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের গড় পাওয়ার নিয়মটা হচ্ছে যতগুলো পদ থাকবে তাদের যোগ করো, আর মোট পদ সংখ্যা নিচে টোটাল আছে n সংখ্যক পদ সংখ্যা। তাহলে এর গড়টা আমাদের কত বলে দিয়েছে? x বার বলে দিয়েছে। তাহলে এটা সমান x বার পেয়ে গেলাম। এবার এর গড়টা আমাদের বের করতে বলেছে। তাহলে এর গড় বের করলে আমরা কী জানি? পদগুলোকে যোগ করব। কতটি পদ আছে আমাদের? axn, এতটি পদ আছে। তাহলে মোট কতটি পদ? n সংখ্যক, তাহলে n নিচে। এখানে এটা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে x1, x2, তাহলে xn অবধি আছে, xn, ঠিক আছে? আর nটা আমরা এর নিচে দিলাম। দেখো এর মানটা তো আমরা x বার পেয়ে গেছি, তাহলে এখানে আমরা x বার বসে দেবো। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? এত এর গড় পেয়ে গেলাম ax বার, তাহলে এখানে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো ax বার। এবার আমরা 3-এর প্রশ্ন আসলাম। 3-এর প্রশ্নগুলো আমাদের আছে সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আছে, তাহলে আমরা দেখে নেব সত্য মিথ্যা অঙ্কগুলো কী বলছে। তো 3-এর 1-একটা বলছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান হয়। হ্যাঁ, এটা কিন্তু সত্য কথা। আমাদের দেখো 1 বছর সময়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদটা আর সরল সুদটা সমান হয় যখন সময়টা 1 বছর থাকবে। তাহলে ঠিকই বলেছে কথাটা, তো এটা আমাদের অ্যান্সারটা হয়ে গেল সত্য। এবার 2-টা দেখো x² মাইনাস এক্স সমান k × 2x - 1 সমীকরণে বীজদের সমষ্টি শূন্য হলে k এর মান কি 1/2 হবে? তো আমরা k এর মানটা এখান থেকে বের করে দেখব। প্রথমে দ্বিঘাত সমীকরণটা আমরা সাজিয়ে নেব। এটা হবে 2kx - k, সবাইকে আমরা যদি বাঁদিকে নিয়ে আসি এটা হবে -2kx + k = 0। x² এখান থেকে আমরা x কমন নিব, 1 + 2k থাকবে, xটা আমরা এখানে রাখলাম কমন নিয়ে। এবার দেখো বীজদ্বয়ের সমষ্টি আমাদের শূন্য বলেছে। বীজদ্বয়ের সমষ্টি বলতে বীজদ্বয়ের সমষ্টির সূত্র আমরা জানি -b/a, এটা আমাদের শূন্য বলেছে। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের এও মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 1 + 2k, আর এর মান এখানে 1 0। তাহলে এখান থেকে আমরা k এর মানটা কত দেখতে পাচ্ছি? -1/2, কিন্তু বলেছে আমাদের 1/2। তো k এর মানটা -1/2 পেলাম, কিন্তু এখানে বলেছে 1/2, তাহলে আমাদের কথাটা মিথ্যা বলেছে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে মিথ্যা। এবার 3-টা বলছে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ্য হবে। এখানে দেখো আমাদের এই কথাটা কিন্তু সত্য হবে না, মিথ্যা হবে। কি করে? তোমাদের দুটো চতুর্ভুজ আমি অঙ্কন করি। আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, এই যে বর্গক্ষেত্র, আর একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম। তাহলে বর্গক্ষেত্রে কী হয়? প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়, হচ্ছে 90 ডিগ্রি। এখানে এই কোণগুলো 90 ডিগ্রি, কোণগুলো আমাদের 90 ডিগ্রি, সবাই 90 ডিগ্রি করে হয়। দেখো এখানে অনুরূপ কোণগুলি সমান আছে, কিন্তু এরা কি আমাদের সদৃশ্য কি বলতে পারো? বাহুগুলি তাহলে সদৃশ্য কখন হবে এরা? যখন আমাদের বাহুগুলি অনুপাত আমাদের কী হবে? সমান হবে। তা দেখো এর মানটা, এর বাহুগুলো আমরা 2 নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের 2, আর এটা আমরা 4 নিলাম, আর এটা আমরা 2 নিয়ে নিলাম। তা দেখো আমরা যদি বাহুগুলি অনুপাত করি, এটা আমরা a b c d, এটা p q r আর s নিয়ে নিলাম, এটা ঠিক আছে, এটা আমাদের r। তাহলে বাহুগুলি অনুপাত বলতে আমরা কি বলতে পারবো? ab বাই bc সমান সমান আমরা বলতে পারবো pq যদি সদৃশ্য হয় pq বাই qr, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে মানটা ab-র মানটা তো 2, bc-র মানও 2, pq-র মান আমরা পেয়েছি 2, আর qr-এর মানটা আমরা পেয়েছি 4, ঠিক না? এটা 4 হলে এটা 4 যেহেতু আয়তক্ষেত্র। তাহলে এখানে আমাদের এদিকে আসছে তো কেটে
এখানে কত পাচ্ছি, এদিকে আমরা দেখো এদিকে 1 পাচ্ছি আর এখানে পাচ্ছি 1/2। দেখো ওই দিকে কিন্তু সমান আমরা পাচ্ছি না, এগুলো অসমান পেয়ে গেলাম। তাহলে বাহুগুলোর অনুপাত কিন্তু সমান আসছে না, তাহলে এই দুটোকে আমরা কি, দুটো চতুর্ভুজকে আমরা সদৃশ্য বলতে পারবো না, কিন্তু এখানে সদৃশ্য বলেছি। তাহলে এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা কী হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, এটা কখনো আমাদের সদৃশ্য হয় যখন ত্রিভুজের কথা বলবে, দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি আমাদের সদৃশ্য হবে। ত্রিভুজ বললে সত্য হবে, চতুর্ভুজ যদি বলে তাহলে কিন্তু অ্যান্সারটা মিথ্যা হবে। এবার 3 দেখো 4, 5, 6 নিয়েছি আমরা। 4 অঙ্কটা বলছে যদি আলফার মানটা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মধ্যে হয় তবে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মানটা 2 হবে। হ্যাঁ, এর মানটা কিন্তু সর্বনিম্ন মানটা 2 আসবে। দেখো কীভাবে আসছে, আমরা সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটাকে যদি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র ভাঙাই, সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 সেক আলফা কস আলফা। সেক আলফা কস আলফা কেটে যায়। আচ্ছা, এই মানটা যদি আমরা ছেড়ে দিই তাহলে এটা আমাদের কী হয়ে যাবে, তাহলে এটা এর মানটা হয়, এই রাশির বর্গের মানটা 0 কিংবা 0-এর চেয়ে বড়ো হয়, তাহলে এর মানটা হবে 2 কিংবা 2-এর চেয়ে বড়ো। তাহলে এখানে পাশে বলে দাও, যেহেতু সেক আলফা মাইনাস কস আলফা তার বর্গ এর মানটা হয় 0 কিংবা 0-এর চেয়ে বড়ো, তাই দেখো যদি 0 হয় এর মানটা তাহলে 2-এর সঙ্গে এটা সমান হয়, আর যদি 0-এর চেয়ে বড়ো হয়, তাই না, তা 0-এর চেয়ে বড়ো একে তুমি ছেড়ে দিলা, তাহলে এই এদিকের পাটটা ছোটো যাবে, এদিকের পাটটা বড়ো যাবে, ঠিক না। তাহলে এর মানটা আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দেখো এর মান হয় 2 হবে, নাহলে 2-এর চেয়ে বড়ো হবে। তাহলে এত এর সর্বনিম্ন মানটা কত পেলাম, 2 পেলাম। তাহলে অ্যান্সারটা আমাদের সত্য বলেছে, তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেল এটা সত্য। 5-এরটা বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 64:27 হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত হবে 9:16। তা আমরা দেখবো বের করে কত বের হচ্ছে। তা আয়তনের অনুপাত যখন দেওয়া আছে তাদের বাহুগুলির অনুপাত পেয়ে যাব, তাই না। তাহলে বাহুগুলির অনুপাত কত পাবো, দেখো তাহলে আয়তনের অনুপাতটা আমাদের আছে 64, 64কে আমরা 4-এর কিউব করে দেবো, আর 27কে করে দেবো আমরা 3-এর কিউব করে দেবো। তাহলে বাহুগুলো আমরা 4 পেয়ে গেলাম আর 3 পেয়ে গেলাম। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত হবে, তাহলে আমাদের দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা আমরা পেয়ে যাব 6 × 4-এর স্কোয়ার। বাহু যদি 4 হয় তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 × বাহুর স্কোয়ার মানে 4-এর স্কোয়ার = সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত, আবার 6 × বাহুর স্কোয়ার মানে 3-এর স্কোয়ার। দুটো এখানে ঘনক আছে, প্রথম ঘনকের বাহু আমরা 4 পেয়ে গেছি আর দ্বিতীয় ঘনকের বাহু আমরা 3 পেয়ে গেছি, তাই না, অনুপাতকে ঘনমূল করে। ঠিক আছে, আয়তনের অনুপাত যদি দেওয়া আছে তাদের আয়তনের অনুপাত দেওয়া থাকলে তাদের আমরা কি বাহুর দৈর্ঘ্যের অনুপাতগুলো পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখো তাদের সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এর অনুপাতটি আমাদের বের করতে বলেছে। তাহলে এখান থেকে যদি আমরা সরল করি, দেখো কত পাবো সরল করে, এখানে 6 কেটে যাবে, তাহলে এটা হবে 4-এর স্কোয়ার 16 আর 3-এর স্কোয়ার 9। তাহলে অ্যান্সারটা কী হবে আমাদের 16:9। দেখো আমাদের বলেছে এখানে 9:16 বলেছে, তাহলে আমাদের এটা কিন্তু সত্য নয়। তাহলে অ্যান্সারটা এখানে আমরা লিখব মিথ্যা। 6টা আমাদের বলছে কিছু তথ্যমান দেওয়া আছে, এই তথ্যগুলোর মধ্যে বলছে তথ্যের সংখ্যাগুলো মান যদি 15 হয় তাহলে এক্সের মান কত হবে। এক্সের মান বলেছে 15 হবে, এক্সের মান কি 15 হবে। দেখো সংখ্যাগুলো মান যখন 15 বলে দিয়েছে তাহলে এখানে 15টাকে বেশিবার হতে হবে। তাহলে বেশিবার হতে গেলে দেখো 15 এক জায়গায় আছে, 2 জায়গায় আছে, 16 দেখো 2 জায়গায় আছে। তাহলে 15 যখন সংখ্যাগুলো মান, তাহলে 15 সংখ্যাটা বেশিবার হবে। তাহলে এই যে এক্সটা আছে, তাহলে এক্সের মান কত হবে, এক্সের মান নিশ্চয়ই 15 হবে। 15 হলে 15টা 3 জায়গায় হয়ে যাবে, আর 3 জায়গায় 15টা বেশিবার, তার জন্য আমরা সংখ্যাগুলো মান 15 বলতে পারবো। তাহলে এক্সের মানটা আমরা কত পাবো, 15ই পাবো। তা দেখো এখানে আমাদের 15 বলেছে, তাহলে এরও অ্যান্সারটা আমরা কত পেয়ে গেলাম, এই অ্যান্সারটা আমরা সত্য পেয়ে গেলাম। ঠিক আছে, সত্য মিথ্যা চেয়েছিল, যেহেতু আমরা এক্সের মানটা 15ই দেখতে পাচ্ছি এখানে, আর ওখানে আমাদের প্রশ্নে 15ই বলেছে এক্সের মানটা, তাহলে এই অ্যান্সারটা আমাদের সত্য হবে। এবার আমরা 4-এর প্রশ্নগুলো আসলাম। 4-এর প্রশ্নগুলো আছে আমাদের 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা আগে একটা প্রশ্নের জন্য 2 নম্বর পেয়ে যাবা। দেখো 4-এর 1, 2 আমরা নিয়েছি। 4-এর 1টা বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। আচ্ছা, আমরা প্রথমে n বছরে দ্বিগুণ বলেছে, তাহলে n বছরে যদি দ্বিগুণ হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি আমরা কি জানি, সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে p × 1 + r/100⁴n। p বলতে দেখো আমাদের p বলতে এখানে টাকাটা আমরা আসলটা আমরা p ধরে নিলাম, আসলটাকে আমরা x ধরে নিলাম। ঠিক আছে, আসলটা যদি x হয় তাহলে p এর জায়গায় আমরা x লিখে দেবো, আর নির্দিষ্ট সময় সুদের হারটাকে আমরা r ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আসলটা যদি আমাদের x হয় তাহলে আমাদের দ্বিগুণ বলেছে n বছরে, তাহলে n বছরের সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাবে, আমাদের সমূল চক্রবৃদ্ধি 2x হয়ে যাবে, দ্বিগুণ বলেছে যেহেতু।
তাহলে সমল চক্রবৃদ্ধির আমাদের 2x হয়ে গেল, এখান থেকে x কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এর মানটা আমরা কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। ঠিক আছে, একটু ভালো করে লিখি আমরা। তাহলে 1 + r/100 হোল টু দি পাওয়ার n মানটা আমরা 2 পেয়ে গেলাম। একে আমরা 1 নং নাম দিয়ে দিই। এবার দেখো কত বছরে 4 গুণ হবে, আমরা ধরে নিব, ধরি t বছরে 4 গুণ হবে, তাই না? তাহলে এখানে দেখো এবার যদি সমল চক্রবৃদ্ধি লিখি আমরা x × 1 + r/100, আমরা শুধু আর ধরে নিয়েছি, আর t বছরে 4 গুণ হবে মানে 4x হবে, x কেটে দিলাম। 4টাকে আমরা লিখলাম 2 স্কোয়ার। এবার আমরা কী করবো, 2 এর জায়গায় 2 এর মানটা আর বসিয়ে দেবো। তাহলে 1 + r/100, দেখো এখানে পাওয়ার n ছিল, এখানে পাওয়ারে 2 আছে, তাহলে আমাদের n আর 2 গুণ হয়ে 2n হয়ে যাবে। এবার দেখো মূল সঙ্গে সমান, তা পাওয়ারকে সমান করে নেব, তাহলে t সমান আমাদের হয়ে যাবে 2n বছরে। এটাই আমাদের অ্যান্সার। 2n বছরে আমাদের 4 গুণ হবে, 2n বছরে 4 গুণ হবে। ঠিক আছে, তো অ্যান্সার আমরা পেয়ে গেলাম। 2 নম্বর অঙ্কটা বলছে একটি ব্যবসায় সুজয় এবং পলাশের মূলধন অনুপাত দেওয়া আছে এবং তাদের লাভের অনুপাত দেওয়া আছে। আবার যদি সুজয় 10 মাসের জন্য অর্থ বিনিয়োগ করে থাকে তবে পলাশ কত মাসের জন্য অর্থ নিয়োগ করেছিল। ঠিক আছে, মানে পলাশের সময়টা বের করতে বলেছে, কত সময় ধরে। তো এখানে আমরা দেখো তাদের যেহেতু মূলধন অনুপাত দেওয়া আছে, তা আমরা দুজনের মূলধনটা আমরা ধরে নিতে পারবো। অ্যান্সার আমরা লিখব সুজয়ের মূলধনটা দেখো আমরা 4x ধরে নিতে পারবো, এবং পলাশের মূলধন তাকে আমরা 5x নিয়ে নেব, অনুপাত থেকে আমরা ধরে নিতে পারবো x দিয়ে। এবার দেখো এখানে আমাদের যেটা বলেছে যে সুজয়েরটা 10 মাস কেটেছে, সুজের মূলধনটা যদি 10 মাস কাটে তা তাদের সুজের নতুন মূলধন পাবো আমরা। তাহলে এখানে সুজের মূলধনটা আমরা যদি বলি 10 মাস কেটেছিল, তাই না? তাহলে সুজয়ের এটা হবে একই সময়ের ক্ষেত্রে, আমরা যদি সময়টাই নিই একই সময়ের ক্ষেত্রে, সুজয়ের মূলধনটা দেখো, সুজের মূলধনটা কত হবে, সুজের মূলধন ছিল 4x, খাটছে কত, 10 মাস খাটছে, তাই এটা কত যাবে আমাদের, এটা যাবে আমাদের, আচ্ছা এটাই আমরা রেখে দিলাম, এটা হয়ে গেল আমাদের 4x × 10, এটা হচ্ছে আমাদের সুজের মূলধন হবে একই সময়ের ক্ষেত্রে। আর একই সময়ের ক্ষেত্রে আমরা যদি পলাশের মূলধনটা বের করি, পলাশের মূলধনটা কত হবে, আচ্ছা পলাশের মূলধনটা 5x ছিল, তাকে আমরা ধরে নেব যে কত মাস ধরে খাটে। এখানে আমরা লিখে দিচ্ছি ধরি পলাশ y মাসের জন্য বিনিয়োগ করেছিল, y মাসের জন্য, পলাশের যে সময়টা ছিল y মাস আমরা ধরে নিলাম। তাহলে y মাস ধরে যদি বিনিয়োগ করি তাহলে এখানে 5x এর সঙ্গে y গুণ হবে। ঠিক আছে, তাহলে তাদের দেখো একই সময়ের ক্ষেত্রে মূলধন আমরা বের করে নিলাম। এবার দেখো এদের অনুপাতটাই হবে আমাদের কি, লভ্যাংশ অনুপাত, যেটা আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা এখানে আমরা কী করব, 4x × 10 = 5x × y। ঠিক আছে, এই যে মূলধনের অনুপাতটা একই সময়ের ক্ষেত্রে আর লভ্যাংশ অনুপাতটা কী হয়, সমান হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে 2 × 3 সঙ্গে সমান। এখানে যদি আমরা সরল করি x কেটে যাবে, তাহলে এখানে 5 দিয়ে 10, তাহলে আমরা এদিকে কত পেলাম, 8, তাহলে 8/y, এদিকে 2/3, এখানে 2 একে 2, 2 4 8, তাহলে এখান থেকে y এর মানটা কত পাচ্ছি আমরা, 4 3 12, তাহলে 12 মাস। ঠিক আছে, 12 মাস। তাহলে এখানে দেখো এই যে পলাশ কত সময়ের জন্য, 12 মাসের সময়ের জন্য ও অর্থটা বিনিয়োগ করেছিল। তাহলে আমাদের হবে অতএব পলাশ 12 মাস বা 12 মাসকে আমরা 1 বছর বলতে পারবো, 1 বছর। ঠিক আছে, 1 বছর সময়ের জন্য কি অর্থ বিনিয়োগ করেছিল,
বিনিয়োগ করেছিল। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম 12 মাস বা 1 বছর। এবার 4-এর আমরা 3 আর 4 নিয়েছি। তাহলে দেখো 3 নম্বরে বলছে যদি x/y ভেরিয়েস x+y এবং y/x ভেরিয়েস x-y হয় তবে দেখাও যে x² - y² সমান ধ্রুবক হবে। তা দেখো আমরা প্রথমে কী করব, এখান থেকে যে আমরা ভেদ উঠাই তাহলে x/y সমান এখানে k1 × x+y, আর এখান থেকে যদি আমরা ভেদটা উঠাই তাহলে এখানে পাবো y/x সমান k2 × x-y। এখানে k1 k2 আমরা পাশে বলে দেবো, এটা যৌষণ্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা তোমরা লিখে নিবা পাশে। এবার আমরা দুটোকে গুণ করব। আমরা যদি গুণ করি তাহলে কত পাবো দেখো, অতএব x/y × এখানে y/x, এখানে k1/k2 হবে ডান দিকে, আর x+y × x-y। তাহলে এদিকে তো আমরা দেখো y কেটে গেলো, x কেটে গেলো, তাহলে এদিকে আমরা 1 পেয়ে গেলাম, আর এদিকে k1 × k2, আর এটা সূত্র দেখো s² - y² সূত্র পেয়ে গেলাম, a² a + b × a - b a² - b² সূত্র। এবার এখান থেকে দেখো আমরা যদি এখানে তোমাদের দেখাচ্ছি, তো আমরা এখান থেকে বা s² - y² মানটা কত পাচ্ছি আমরা 1/k1 k2। দেখো এটা তো আমাদের ধ্রুবক, তাহলে দেখো তো আমরা এটাকে আমরা ধ্রুবক লিখতে পারবো, এটা তো আমরা ধ্রুবক পেয়ে গেছি। তা দেখো আমরা প্রমাণিত করতে পারলাম, তাহলে আমাদের অ্যান্সারটা প্রুভ করে নিলাম আমরা প্রমাণিত। 4 নম্বরটা কী বলছে, b - c s² + c - a × x + a - b = 0। দীঘা সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করে যে 2b = a + c। আচ্ছা, এই দীঘা সমীকরণের বীজদ্বয় সমান বলে দিয়েছে, তো সমান বলে নিরূপকটা আমরা কী লিখব, নিরূপক জানি আমরা b² - 4ac। ঠিক আছে, এটা 0 হয়, তাহলে b বলতে এখানে হচ্ছে আমাদের x-এর সহগটা, তাহলে x-এর সহগ আছে c - c তার হোল স্কয়ার -4a। এ হচ্ছে আমাদের দেখো এটা হচ্ছে আমাদের b - c আছে এখানে, আর c আছে আমাদের a - b, এটা সমান 0। এবার এখান থেকে সরল করে আমাদের প্রমাণটা নিয়ে আসতে হবে। তা আমরা এখন করব কি, এটা আমরা সূত্র ভেঙে নিলাম 2ca + a²। এখানে দেখো এখানে যদি আমরা গুণ করি এটা হবে -4ab। ঠিক আছে, মাইনাস দিয়ে আমরা গুণ করে নিচ্ছি, আর এটা এদিকে হবে আমাদের -b², তাই এটা হবে +4b²। তারপরে হবে -ca, আমরা এটা +4ca বলে দিলাম। তারপর হবে আমার দেখো +bc, তারপর হবে -4bc, যেহেতু -4 দিয়ে গুণ হচ্ছে চিহ্নটা পাল্টে যাবে, = 0। এবার আমরা সরল করি, এখানে দেখো -2ca আর এখানে আছে +4ca, তো এটা যোগ বিয়োগ করে আমরা পেয়ে যাবো 2ca, 4টা থেকে 2টো চলে গেল, +a²। এবার এখানে দেখো এটা -4ab আর -4bc। ঠিক আছে, এখানে আমরা পাশে রাখলাম। এটা আমরা করব কি, এটা আমরা সূত্র পেয়ে যাচ্ছি, দেখো এটা c + a তার হোল স্কয়ার করে দিলাম, আর এখানে দেখো এখানে আমরা 2.c + a। ঠিক আছে, মানে আগে এটা পরে এটা যদি করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2b। ঠিক আছে, মানে 4ab কমন নিয়েছি, 4abটাকে এভাবে একটা সাজিয়ে নিলাম আমরা, মানে এটাকে সরল করে আমি এভাবে তৈরি করলাম, করা যাবে এভাবে। আচ্ছা, এখানে আমাদের একজন ছুটে গেছে, তারা এই যে +4b² ছিল ওটা আমরা ছেড়ে দিয়েছিলাম, তাহলে এখানে দেখো = 0। তাহলে এই যে +4b² আমরা লিখতে পারবো 2b তার হোল স্কয়ার = 0। এবার লক্ষ্য করে এখানে c + a এটাকে a ধরলে পরে আর 2bটাকে b ধরলে আমরা এখানে কিন্তু a² - 2ab + b², তাই না, a - b² সূত্র আমরা দেখতে পাচ্ছি। দেখো a বলতে কত, a হচ্ছে আমাদের c + a, এটা a, -b হচ্ছে আমাদের 2b তার হোল স্কয়ার সমান 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো c + a - 2b = 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 2b = কত পেয়ে যাচ্ছি c + a, তাহলে অতএব 2b = আমরা দেখতে পাচ্ছি a + c। তো এটাই প্রমাণ করতে বলেছিল আমাদের, তা আমরা লিখে দেবো প্রমাণিত। 4-এর 5-এর অঙ্কটা দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং ab = ac, কোণ abc 32 ডিগ্রি হলে কোণ bdc এর মান নির্ণয় করো। আমাদের ছবি কিন্তু প্রশ্নে দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো আমাদের ab বাহুটা আর ac বাহুটা সমান বলে দিয়েছে, তাহলে আমাদের এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে abc কোণটা দেখো abc এই কোণটা আমাদের 32 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এই কোণটা কত পাবো, এই কোণটা আমরা 32 ডিগ্রি পেয়ে যাবো। ঠিক আছে, এবার দেখো
আমাদের এই দুটো কোণ জানা হয়ে গেছে, এই দুটো বহু সমান। দেখো এখানে এটা কিন্তু কেন্দ্রবিন্দু হবে না, কেন্দ্রবিন্দু আমাদের অন্য জায়গায় আছে, ঠিক না, কেন্দ্রবিন্দু এই জায়গায় নয়, তাহলে বিসিটা আমাদের এখানে ব্যাস নয়। তাহলে এই কোণটা আমরা নির্ণয় করতে পারবো, যেহেতু একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজের দুটো কোণ জানা হয়ে গেছে, 3 নম্বর কোণটা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা কোণ বিএসিটা, ঠিক না, বিএসিটা আমরা পেয়ে যাবো 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা হয়ে গেল সেই দুটো কোণের যোগফলটা বাদ দেবো। তাহলে 180 ডিগ্রি, এটা হবে আমাদের 64 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তো এটা হবে 6, এটা হলো 7, তাই এটা হলো 1, তাই না। তাহলে 116 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই কোণটা কত পেয়ে গেলাম? 116 ডিগ্রি। এবার কার মান বের করতে বলেছে? কোণ বিডিসি। বিডিসি মানে এই কোণটা মান বের করতে বলেছে। দেখো এটা তো বৃত্তহিত চতুর্ভুজ, বৃত্তহিত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, মানে এদের দুজনের যোগ বলে 180 ডিগ্রি। একজন জানা আছে, একজন পেয়ে যাবো। তাহলে আমরা অতএব দিয়ে কোণ যার মান বের করতে বলেছে বিডিসি, এই মানটা হবে আমাদের 180 ডিগ্রি থেকে 116 ডিগ্রি আমরা বাদ দিয়ে দেবো। এখানে কারণটা বলে দেবা, যেহেতু এবিডিসি, এখানে এবিডিসি নামটা করেছে, তাহলে এবিডিসি একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা বিয়োগ করলে আমাদের অ্যান্সার 6 কত হলো 10, 4, আর এটা হলো আমাদের 7, 1 কত হলো 7, 6, ঠিক আছে। তাহলে আমরা 64 ডিগ্রি পেয়ে গেলাম, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। 4-এর 6 নম্বর প্রশ্নটা বলছে পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি, দেখো আমাদের ছবি দেওয়া আছে ডি সমান্তরাল বিসি, ঠিক আছে। তাহলে এই যে আমাদের দেখো একটা তীর চিহ্ন আছে, তাহলে আমরা ডি সমান্তরাল বিসি এর প্রশ্ন বলেছে, আর বি সমান্তরাল এক্সি, দেখো বি সমান্তরাল এক্সি ডবল তীর চিহ্ন দেখো, তার সঙ্গে তার সমান্তরাল, আর একটা তীর চিহ্ন তার সঙ্গে তার সমান্তরাল। এবার এডি বাই ডিবি 2/1, তাই না, এডি বাই ডিবিটা 2/1 হলে এক্স বাই এক্সবি এর মান নির্ণয় করো। দেখো আমরা প্রথমে এবিসি ত্রিভুজটা নিচ্ছি, তাহলে আমরা অ্যান্সার দিয়ে শুরু করলাম। ত্রিভুজ এবিসি ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি বিসি সমান্তরাল ডি বলে দিয়েছে, এটা আমাদের প্রশ্ন বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে থ্যালাসের উপপাদ্য থেকে পাবো, থ্যালাসের উপপাদ্য থেকে পাই। দেখো থ্যালাসের উপপাদ্য থেকে কী পাবো আমরা? সেটা আমরা পাবো, দেখো এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি, ঠিক আছে। এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি, এটা থ্যালাসের উপপাদ্য থেকে পাবো আমরা। এখানে দেখো আমাদের এডি বাই ডিবির মানটা দেওয়া আছে, তাহলে এই বাই ইসির মানটা কত পেয়ে যাবো? তাহলে আমরা 1 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা ধরে নিব, ধরি এইটা আমরা এইটা 2 ধরে অনুপাত থেকে আমরা 2x নিয়ে নিলাম, আর ইসিটা 1 অনুপাত থেকে আমরা x নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমরা এসিটা পেয়ে যাব। তাহলে এসি কত হবে? এসি হবে 2x প্লাস এক্স সমান সমান 3x হয়ে যাবে এসিটা। এবার আমরা ত্রিভুজ নিব, বড় ত্রিভুজটা এএক্সি ত্রিভুজ নিব। তাহলে এখন ত্রিভুজ এএক্সি এর দেখো সমান্তরাল বলে দিয়েছে, এক্সি সমান্তরাল আমাদের বলেছে বি, একটা প্রশ্ন বলে দিয়েছে। তাহলে এখানেও আমরা থ্যালাসের উপপাদ্য লাগিয়ে দেব। থ্যালাসের উপপাদ্য থেকে পাই। থ্যালাসের উপপাদ্য কী পাবো আমরা পেয়ে যাব এক্স বাই বিএক্স, ঠিক আছে, যেটা আমাদের বলেছে দেখো এক্স বাই এক্সবি বলি আমরা, এক্স বাই এক্সবি, আর ওইদিকে এসি বাই সি, ঠিক আছে। দেখো এসি আর সি এর মানটা আমরা জানি, তাহলে এসির মানটা আমরা 3x, আর সি এর মানটা সি বাই ইসি, দেখো এখানে সি বাই ইসি এর মানটা কত? এক্স, বসিয়ে দিলাম, এক্স কেটে দিলাম। তাহলে দেখো এটা আমরা কত পেয়ে গেলাম? 3/1। তাহলে এই যে আমাদের এক্স বাই এক্সবির মানটা বের করতে বলেছিল, কত পেয়ে গেলাম? এখানে একটু ভালো করে লিখে দিই, আমাদের চেয়েছিল এক্স বাই এক্সবি, তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম সমান 3/1 পেয়ে গেলাম। এটা আমাদের অ্যান্সার। দেখো 4-এর 7 নম্বর প্রশ্নটা নিয়েছি, দেখো কি বলছে, পাশের চিত্র আমাদের দেওয়া আছে ছবি, তো পাশের চিত্রে এবিসি ত্রিভুজটির একটি বৃত্তে পরিলিখিত, ঠিক আছে, এই যে ত্রিভুজটা আছে বৃত্তে পরিলিখিত আছে। তাহলে বৃত্তকে পি কিউ আর, ঠিক আছে, বৃত্তটাকে পি কিউ আর বিন্দুতে কী করে স্পর্শ করেছে ত্রিভুজটা। তাহলে যদি এপি সমান 4 সেমি, বিপি সমান 6 সেমি, আর এসি সমান 12 সেমি এবং বিসি সমান 1 সেমি হয়, তবে এক্সের মান নির্ণয় করো।
তাহলে এখানে দেখো মানগুলো দেওয়া আছে, আমাদের এপি কত আছে 4, আর বিপিটা আছে আমাদের 6, আর মান দেওয়া আছে এসি, পুরো এসিটা আমাদের দেওয়া আছে এখানে, এসিটা কত দেওয়া আছে, এসিটা 12, আর বিসিটা, ঠিক আছে, বিসিটা আমাদের কত দেওয়া আছে, এক্স দেওয়া আছে। তাহলে আমাদের মানটা বের করতে হবে, এক্সের মানটা। তাহলে আমাদের দেখো, আমাদের জানতে হবে যে বৃত্তের কোনো বহিস্থবিন্দু থেকে বৃত্তের উপর যে স্পর্শ দুটি এপি আর এআর এদের দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখানে আমরা সেটা লিখব, বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে। এই কারণটা জানতে হবে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে বৃত্তের উপর যে দুটি স্পর্শক এপি আর এআর এদের দৈর্ঘ্য সমান হবে। তাহলে এখানে আমরা এপি সমান এআর পেয়ে গেলাম। এপি যদি 4 হয় তো এআর আমরা কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। তাহলে এআরটা আমরা 4 পেয়ে গেলাম। একইভাবে আমরা এদিকে কী পেয়ে যাব, তাহলে একইভাবে আমরা পাবো এদিকে পিবি সমান পেয়ে যাব বিকিউ, ঠিক আছে, এরা হয়ে যাবো কত, 6 পেয়ে যাব। আচ্ছা, তাহলে এদিকে দেখো আমরা এখানে সিআর আর এদিকে আমাদের সমান হবে, এবং এদিকে আমাদের সমান হবে সিআর সমান সিকিউ, ঠিক আছে। এবার দেখো এখানে সিআর আর সিকিউ, তাহলে এখানে সিআরের মানটা, এই যে সিআরের মানটা বলতে পারবো এসি মাইনাস এআর। তাহলে আমরা দেখো সিআরের জায়গা লিখব সিআর সমান এসি মাইনাস এআর। দেখো এটা ছবি থেকে বলতে পারবো, ঠিক আছে। সিআর সমান এই অংশটা পুরো এসি থেকে এআর বাদ দিলে আমরা সিআর পেয়ে যাব। আর এখানে সিকিউটা দেখো, সিকিউটা পাবো বিসি থেকে আমরা বিকিউ বাদ দেবো, তাহলে আমরা বিসি থেকে বাদ দেবো আমরা বিকিউ। এবার আমরা এদের মানগুলো জানি, মানগুলো পুট করি। এসির মান আমাদের দেখো 12, আর এআরের মানটা দেখো, এআর মানটা আমরা 4 বের করলাম, তাহলে এআর জায়গায় আমরা 4 বসাবো। বিসি আমাদের এক্স প্রশ্নে বলে দিয়েছে, আর বিকিউটা আমরা বের করলাম, এই বিকিউটা 6। তাহলে এখান থেকে সরল করো, আমরা এক্সের মানটা পেয়ে যাবো। এটা এদিকে আমাদের কত আসবে, এটা 8 এক্স মাইনাস 6। তাহলে এক্সের মানটা দেখতে পাচ্ছ, এদিকে 6টা যোগ হয়ে যাবে 8-এর সঙ্গে, তাহলে আমাদের 14 হয়ে যাবে। তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম, 14 পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখানে একটু দেখা যায়, তাহলে এক্স সমান পেয়ে গেলাম 14, সেমি হবে আমাদের, সেমি, ঠিক আছে, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার দেখো 4-এর 8 আর 9 নিয়েছি আমরা। 8-এর অঙ্কটা বলছে যদি সাইন থিটা প্লাস কসেক থিটা সমান 2 হয় তবে সাইন টু দি পাওয়ার tan থিটা প্লাস কসেক টু দি পাওয়ার tan থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা এখান থেকে আমরা দেখো সাইন থিটা আর কসেক থিটার মান এখান থেকে বের করতে পারবো। এভাবে আমরা সাইন থিটা প্লাস কসেককে আমরা লিখবো 1/sin থিটা সমান 2। এবার কী করবো, উভয় পক্ষে সাইন থিটা দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে সাইন স্কয়ার থিটা, এটা হবে 1, আর এদিকে হয়ে যাবে 2 সাইন থিটা। বাঁ দিকে নিয়ে আসবো -2 সাইন থিটা প্লাস 1 = 0। দেখো এটা পূর্ণবর্গে আমরা সাজাতে পারবো, তো এটা হবে আমাদের a - b² সূত্র। তাহলে এ হচ্ছে সাইন থিটা মাইনাস বি 1 তার হোল স্কয়ার 0। তাহলে দেখো এখান থেকে আমরা সাইন থিটার মানটা 1 বলতে পারবো, ঠিক আছে। দেখো কারো কোনো রাশির বর্গের মানটা যে 0 হয়, তাহলে সেই রাশিটা আমাদের কী হবে, 0 হয়ে যাবে। তাহলে 1টা ওদিকে নিয়ে সাইন থিটার মানটা 1 পেয়ে গেলাম। তাহলে এখানে সাইন থিটাকে যদি আমরা উল্টে দিই, এটা হবে কসেক থিটার মানটা আমরা 1 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা পুট করে দেবো সাইন থিটার মান 1, তাহলে 1-এর মাথায় 11, আর কসেক থিটা 1-এর মাথায় 11 বলছি, সরি 10, ঠিক আছে। তাহলে সাইন থিটার মান 1, তাহলে 1-এর মাথায় 10 পাবো প্লাস, আর কসেক থিটার মানটা 1, আর 1-এর মাথায় 10 বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো 1-এর মাথায় যে পাওয়ার থাক না কেন একই হয়, আর এখানেও 1, তাহলে 1 যোগ করে 2, তাহলে আমরা অ্যান্সার 2 পেয়ে গেলাম। 9 নম্বরটা বলছে যদি tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1 এবং 6 থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তবে tan 5 থিটার মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কী করবো, এখান থেকে আমরা থিটার মানটা বের করতে পারবো। tan 4 থিটা আর tan 6 থিটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এটা 1/tan 6 থিটা হয়ে যাবে। এটাকে আমরা cot 6 থিটা করতে পারবো,
আর কটকে আমরা টেন দিয়ে টেন লিখে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, এটা আমরা লিখতে পারবো, এটা আমার থিটা আছে। ঠিক আছে, উভয় দিকে টেন যদি ভ্যানিশ করে দাও তাহলে তোমরা পেয়ে যাবে 4 থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, এটা আমাদের থিটা আছে। তাহলে আমরা এখান থেকে আমরা এইদিকে দেখাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 থিটা সমান সমান 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এদিকে কাটাকাটি করলে আমরা 9 পেয়ে যাব, 9 ডিগ্রি। থিটার মানটা আমরা পেয়ে গেলাম 9 ডিগ্রি। আমাদের বের করতে বলেছিল tan 5 থিটার মানটা, তাহলে tan 5 থিটার জায়গায় আমরা 9 বসাবো, 9 ডিগ্রি। তাহলে এখানে আমরা tan কত পেয়ে যাবো, 5 9 45 ডিগ্রি, 45 ডিগ্রি। আর tan 45 ডিগ্রির মানটা আমরা জানি 1, তাহলে অ্যান্সার আমরা কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। এবার দেখো 4 10-এর প্রশ্নটা এসেছি। 10-এর প্রশ্নটা বলছে একটি আয়ত ঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে a, b এবং c। ঠিক আছে, ঘরটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের দেওয়া আছে a b c। যদি a প্লাস b প্লাস c সমান সমান 25, ab প্লাস bc প্লাস ca এর মানটা দেওয়া আছে 240.5 হয়, তবে ঘরের মধ্যে যে বৃহত্তম দৈর্ঘ্যের দ্বন্দ্বটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। তো দেখো, ঘরের মধ্যে যে সবচেয়ে বড় দণ্ডটি রাখা যাবে সেটা ঘরের মধ্যে কর্ণ বরাবর রাখতে হবে, তাই না। তা আমাদের এখানে কিন্তু কর্ণের দৈর্ঘ্যের মানটাই বের করতে বলেছে। আর কর্ণের দৈর্ঘ্যের মানটা তো জানি, যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানা আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কী হয়, কর্ণের দৈর্ঘ্য সূত্রটা হয় √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এর মানটা কত হবে এটাই আমাদের বের করতে বলেছে। দেখো এর মানটা আমরা কী করে পাবো, তাহলে এখানে আমাদের a প্লাস b প্লাস c দেওয়া আছে। প্রথমে আমরা এটাকেই টুকবো, অ্যান্সার আমাদের a প্লাস b প্লাস c দেওয়া আছে কত, 25। আমরা বই দিকে বর্গ করে নিই, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, আর এদিকে আমাদের 25-এর স্কোয়ার। তাহলে a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার সূত্র আমরা যদি লিখি, তাহলে আমরা লিখব a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, আর 25-এর বর্গ হয় 625। আচ্ছা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার 2 ইন্টু, দেখো এর মানটা আমাদের দেওয়া আছে 240.5, আর এদিকে আছে 625। a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, তার প্লাস এটা যে গুণ করি আমরা, এটা গুণ করে কত পাবো, এটা 2 5 10, আর এদিকে 1 আর 2 4 8 আর 2 দিয়ে 4, 481। একটার পর দশমিক বসবে, ঠিক আছে, 481.0, আর এদিকে আছে 625। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, তাহলে 625 বিয়োগ 481। এখানে যদি বিয়োগটা করো, তাহলে বিয়োগটা করে পাবা এটা 4, ঠিক আছে, আর এটা 8-এ কত দিলে আমাদের 12, 8-এ কত দিলে 12, এখানে 4, এটা হবে 5, 4 কত দিলে 5, 1 দিলে 144। তাহলে এবার কী করবো, উভয় দিকে আমরা √ চাপিয়ে দেবো, আমি এখানে দেখাচ্ছি। তাহলে উভয় পক্ষে যদি আমরা √ চাপিয়ে দিই, তাহলে এদিকে আমরা √ হয়ে যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান সমান, আর এদিকে আমরা √ চাপাবো 144-এর উপর √ এবার দেখো 144-এর বর্গমূলটা আমরা কত জানি, 12। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে, কারণ ঘনাকৃতি যেটা বলেছে আয়ত ঘন, মানে আয়তক্ষেত্র যেটাকে বলা হয় আয়ত ঘনাকৃতি, মানে আয়ত ঘন, ঠিক আছে, সমকোণী চৌপল বা আয়ত ঘন। তো এখানে যে আমাদের ঘরটা আছে আয়ত ঘন আছে, আয়ত ঘনাকৃতি। তো আয়ত ঘনের যে কর্ণের দৈর্ঘ্য সূত্রটা হয় √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তোমাকে জানতে হবে এটা। তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি। তাহলে অতএব আমরা লিখে দেবো, ঠিক আছে, তাহলে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য, তাহলে অতএব দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান কত পেয়ে গেলাম, 12। আমরা কী লিখবো, 12 একক, এখানে একক বলেছে, তাহলে 12 একক, এটাই আমাদের অ্যান্সার। দেখো 4-এর 11 আর 12 নিয়েছি। তাহলে আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। তা দেখো আমরা সব অঙ্কগুলো কিন্তু ভালো করে দিয়েছি, তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো। আমার ক্লাস যদি ভালো করে বুঝতে চাও তোমরা প্রথম থেকে ভিডিওগুলো দেখো, শুরু থেকে যে ভিডিওগুলো আছে। আমরা রায় ও মার্টিন প্রশ্ন পেপার দিয়েছি, এবিটি টেস্ট পেপার চলছে রানিং, তার সঙ্গে আমরা WBH এই বইটাও থেকে টেস্ট পেপার থেকে আমরা ক্লাস দিচ্ছি। তো সবগুলো ক্লাস মন দিয়ে দেখো, এবং যদি ক্লাসগুলো ভালো লাগে তোমরা ভিডিওগুলোকে লাইক করো এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করো। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তা দেখো আজকের আমাদের শেষের প্রশ্ন দুটো কী বলছি, আমরা 11 আর 12 নিয়েছি। 11 নম্বরটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v ঘন একক হলে CR/V এর মান নির্ণয় করো।
আচ্ছা, এখানে দেখো আমাদের চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কত বলেছে? সি বলেছে। তাহলে সি সমান সমান কত পাবো? তো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা জানি 2 পাই আর এইচ, ঠিক আছে? এটা হচ্ছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে? আর এখানে দেখো তারপরে আমাদের দেখো কী দেওয়া আছে? ভূমির ব্যাসার্ধ আর দেওয়া আছে। আর এখানে আয়তন হচ্ছে আমাদের ভি। চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? এটা হচ্ছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, আর এটা চোঙের হচ্ছে আয়তনের সূত্র। এবার এখানে আমাদের যেটা মান বের করতে বলেছে সি আর বাই ভি, এখানে মানটা বসাই। তাহলে সি এর জায়গায় বসাবো 2 পাই আর এইচ, আর তো এখানে আরে থাকবে। আর এখানে দেখো ভি এর মানটা যদি আমরা বসাই পাই আর স্কোয়ার এইচ, তো এইচ কেটে যাবে, এখানেও আর স্কোয়ার পাবো, এখানেও আর স্কোয়ার, এখানে পাই কেটে গেল। তার দেখো আমাদের কিন্তু 2 বেঁচে আছে, তাহলে অ্যান্সার কিন্তু আমরা 2 পেয়ে গেলাম। এবার 12 নম্বর বলছে যদি ইউআই সমান সমান এক্স আই মাইনাস 25/10 সামেশন এফ আই ইউআই সমান সমান 20 এবং সামেশন এফ আই সমান সমান 100 হয়, তবে এক্স বারের মানটা নির্ণয় করো। দেখো এখানে আমাদের ইউআই দেওয়া আছে। আমরা সাধারণত ইউআই কি জানি? আমরা ইউআই জানি এক্স আই মাইনাস এ, এখানে এ হয় আর নিচে এইচ হয়, এটা আমাদের ইউআইয়ের সূত্র। এবার আমাদের এখান থেকে দেখে নেব, দেখো আমাদের তাহলে এর জায়গায় 25 আছে, তাহলে এ সমান সমান আমরা 25 পাচ্ছি। আর এখান থেকে এইচের জায়গায় 10 আছে, তাহলে এই সমান সমান কত পাচ্ছি? আমরা 10 পেয়ে যাচ্ছি। তো এবার যদি আমরা বলি এক্স বারের সূত্রটা, তাহলে এক্স বারের সূত্রটা তোমরা জানবা এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই, এটা হচ্ছে আমাদের এক্স বারের সূত্র। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই, তাহলে অতএব এক্স বার সমান সমান এর মান কত? এর মান হচ্ছে 25 প্লাস এইচের মান 10 ইন্টু সামেশন এফ আই ইউ এর মানটা কত আছে? 20 আছে, তাহলে এখানে 20, আর নিচে সামেশন এফ আইয়ের মানটা দেখো 100 আছে, তাহলে এখানে 100 বসাবো। তাহলে এখানে 0 0 0 কেটে দিলাম। তাহলে আমরা দেখো 25 প্লাস 2 দেখতে পাচ্ছি, তাহলে 25 প্লাস 2 কত? 27। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসলো এক্স বারের মানটা 27। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা ক্লাসগুলো ভালো করে মন দিয়ে দেখো, ঠিক আছে? কোনো জায়গায় যদি অসুবিধা হয় কোথাও, তাহলে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। আজকে যেটা তোমাদের ক্লাস দিলাম পেজ নাম্বার 521, ঠিক আছে? পেজ নাম্বার 521 এবিটি টেস্ট পেপার থেকে দিয়েছি। এরপরের ক্লাস তোমাদের দেখবা WBH থেকে তোমাদের দিব। আমরা দুটো টেস্ট পেপার থেকে ক্লাস দিচ্ছি, এবিটি টেস্ট পেপার থেকে এবং WBH, এই দুটো টেস্ট পেপার থেকে আমরা ক্লাস দেব। এরপরে তোমরা দেখবা যে তোমাদের পর্ষদ থেকে একটা বই দিবে, তোমাদের স্কুল থেকে একটা টেস্ট পেপার বই দিবে, যে পর্ষদ থেকে যে বইটা সেই টেস্ট পেপার থেকেও কিন্তু আমি তোমাদের অঙ্ক দিব। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো ভিডিওগুলো দেখতে থাকো। তাহলে দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে।